সাকিব আর কল্পনা ছিল ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। তবে এই বন্ধুত্বের সম্পর্ক যে কখন ভালোবাসায় রূপ নেয় তা তারা নিজেরাও বুঝতে পারে না। কিন্তু একদিন সাকিব যখন বুঝতে পারে যে সে মরণ ব্যাধি রোগ ক্যান্সারে আক্রান্ত, তখনই সে কল্পনার থেকে দূরে সরে আসে। আর এবার সে নিজেরই ভালোবাসার মানুষকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু এই সবকিছু যখন কল্পনা জানতে পারবে, তখন সে কি করবে? সে কি পারবে সাকিবকে রেখে অন্য কাউকে বিয়ে করতে আর নতুন করে নিজের জীবন শুরু করতে? কি হবে তাদের এই ভালোবাসার শেষ পরিণতি? সেটাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান লাভ স্টোরি তা কিঙ্কিন উসাই দিসিনিতে। শুরুতেই আমাদেরকে একটা গানের স্টুডিও দেখানো হয়, যেখানে মারিয়া নামের অনেক বড় একজন সিঙ্গার নতুন একটা গান গাওয়ার চেষ্টা করছিল। আসলে এই গানের লিরিক্স গুলো একদমই ঠিকঠাক ছিল না। একজন লেখক এই গানটা লেখার চেষ্টা করে, কিন্তু লিরিক্স সে ঠিকমতো দিতেই পারেনি, যার জন্য সেখানে থাকা কারো কাছেই গানটা খুব একটা ভালো লাগছিল না। তারা কোনোভাবে এই লিরিক্স গুলো দিয়েই রোমান্টিক গান বানানোর চেষ্টা করছিল, কারণ তাদেরকে যে কালকের মধ্যেই একজন পাবলিশারের কাছে এই গানটা সাবমিট করতে হবে। কিন্তু মারিয়া তো কোনোভাবেই এই গানটা করতে পারছিল না। এর জন্য সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে এটা সে করতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে তাকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না, তাই সে সোজা জানিয়ে দেয়। এরপর দেখানো হয় তার স্টুডিও থেকে বাসায় ফিরতে থাকে। গাড়িতে বসে তারা কিভাবে কালকে এই গানটা সাবমিট করবে তাই নিয়ে আলোচনা করছিল। তখন দেখানো হয় মারিয়ার ড্রাইভার সালমানকে। সালমান তাদের কথা শুনে বলতে থাকে যে তার কাছে একটা গান আছে যেটা দিয়ে তারা হয়তো তাদের রোমান্টিক গানের ইন্সপিরেশন পেতে পারে। তখন মারিয়া তাকে গানটা ছাড়তে বলে, সেও গান প্লে করে। আর এটা শুনে মারিয়ার কাছে গানের লিরিক্স গুলো খুবই ভালো লাগে, আর এটা বেশ ইউনিকও ছিল। তখন সে সালমানের কাছে জিজ্ঞেস করে যে এই গানটা কে লিখেছে আর এর গায়ক কে। সালমান তখন তাকে জানায় এই গান লিখেছে কল্পনা নামের একটা মেয়ে, আর গানটা গেয়েছে সাকিব নামের একটা ছেলে। কিন্তু কিভাবে কি লিখেছে তা হলো অনেক বড় একটা স্টোরি। মারিয়া তখন তাকে বলে যে সেই গানের অথার এবং গায়কের সাথে দেখা করতে চায়। তখন সালমান বলতে থাকে যে এই গানটা জানার জন্য তাদেরকে আগে এই গানের স্টোরি জানতে হবে। তার একটা ফ্রেন্ড আছে, তার নাম হলো কথা। তার সাথে যদি তারা দেখা করে তাহলে কথাই তাদেরকে সবচেয়ে ভালো করে গল্পটা বলতে পারবে। আর তার একটা দোকানও রয়েছে, তারা চাইলে সেখানে গিয়ে এখনই তার সাথে দেখা করতে পারে। মারিয়ার এক মুহূর্ত দেরি করে না, সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সালমানের সাথে কথার শপে চলে যায়। সেখানে যাওয়ার পর দেখা যায় কথা তার দোকানে এত বড় সিঙ্গারকে আসতে দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর তারা বসে এই গানের বিষয়ে কথা বলতে শুরু করে। তখন কথা জানায় যে গানটা সাকিব এবং কল্পনা নামের দুজন মিলেই এক্সিকিউট করেছে, আর তারাই ইন্ডাস্ট্রিতে কেয়ার ক্রিম নামে পরিচিত। এ কথা শুনে মারিয়া বলতে থাকে যে কেয়ার ক্রিমকে তো সে চেনে, তাদের তো অনেক বড় গান পাবলিশিং কোম্পানি রয়েছে, তারা তো সরাসরি তাদের অফিসে গিয়ে কথা বলতে পারে। তখন কথা আর সালমান তাদেরকে জানায় যে আসলে গায়ককে আর এই দুনিয়াতে নেই, আর সে মারা যাওয়ার আগে সালমান আর কথাকে তার গল্প জানিয়ে গেছে। তখন তারা মারিয়া এবং তার অ্যাসিস্ট্যান্টকে কেয়ার ক্রিমের পুরো কাহিনী বলতে থাকে। দৃশ্য চলে যায় অতীতে। আমরা একটা স্কুলের দৃশ্য দেখতে পাই। দেখা যায় একটা ছেলে তার ক্লাস ফাঁকি দিয়ে বাস্কেটবলের মাঠে চলে আসে আর একা একাই বাস্কেটবল খেলতে থাকে। তার নামই হলো সাকিব। তখন দূর থেকে তাকে কল্পনা নামের মেয়েটা দেখতে থাকে। কল্পনা তখন সিগারেট খাচ্ছিল। তো কিছুক্ষণ খেলাধুলা করে সাকিব যখন অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, তখন কল্পনা তার কাছে পানি নিয়ে যায়। সাকিব তাকে আগে থেকে চিনত না, এর জন্য তার এভাবে তাকে পানি খেতে দেওয়ায় সে খানিকটা অবাকই হয়, কিন্তু আর কিছু না বলে সে পানি খেতে থাকে। তবে ঠিক তখনই সেখানে একজন টিচার চলে আসে। কল্পনা তখন তাড়াতাড়ি করে তার হাতে থাকা সিগারেট সাকিবের মুখে দিয়ে দেয় আর সেখান থেকে পালায়। টিচার এসে তখন সাকিবকে ধরে ফেলে, আর তাকে এভাবে ক্লাস ফাঁকি দিয়ে বাস্কেটবল খেলতে দেখে আর তার সাথে সাথে এভাবে সিগারেট খেতে দেখে সে অনেক বেশি রেগে যায়। সে তো তাকে সরাসরি প্রিন্সিপালের কাছে নিয়ে যায়। আর তখনই আমরা জানতে পারি কিছুদিন আগেই সাকিবের বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই প্রিন্সিপাল তাকে বেশি কিছু না বলে ছোট্ট একটা ওয়ার্নিং দিয়ে যেতে দেয়। এরপরে দেখানো হয় ক্লাস শেষ হলে কল্পনা সাকিবের সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে। সে আসলে তাকে এভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য সরি বলতে চাচ্ছিল। তখন সাকিব তাকে বলে যে তার জন্য সে অলমোস্ট পানিশমেন্ট পেয়ে যাচ্ছিল। তখন কল্পনা তাকে সরি বলে আর বলতে থাকে যে ক্লাস ফাঁকি দেওয়ার জন্য তো এমনিতেও তাকে কথা শুনতে হতো, আর তাছাড়া সে এটা খুব ভালো করেই জানতো যে যেহেতু সাকিবের বাবা মা কিছুদিন আগেই মারা গেছে, তাই প্রিন্সিপাল তাকে কোনো রকম শাস্তিই দিবে না। তার সাথে সাথে কল্পনা এটাও জানায় যে তাকে এভাবে ফাঁসিয়ে দেওয়ার জন্য সাকিবও তার উপর রাগ করতে পারবে না, কারণ তার মধ্যে কল্পনাও রিসেন্টলি তার বাবা মা দুজনকেই হারিয়েছে। তারা দুজনই সেম, তো তাদের মধ্যে যেন ইনস্ট্যান্টলি একটা বন্ধুত্ব হয়ে যায়। আর এরপর থেকে তারা দুজন একেবারেই অবিচ্ছিন্ন ছিল। তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। দুজন মানুষ দুজনেরই কিনা পরিবার বলতে
কেউ নেই। এই দুনিয়াতে তারা একদম একা, আবার একাও না, কারণ তাদের জন্য তারা দুজনই রয়েছে। স্কুলে হোক বা স্কুলের বাইরে তারা সব সময় একসাথে থাকতে শুরু করে, একসাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে, অনেক মজা মাস্তিও করতে থাকে, দুজন মিলে গেমও খেলতে যায়। এভাবেই তাদের দিন কাটছিল। তাছাড়া কল্পনা আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করত, তাই সেও সাকিবকে জোর করে করে আইসক্রিম খাওয়াতো। সাকিবের কাছে সবসময় টাকা থাকতো না, তখন কল্পনা তার টাকা দিয়ে দিত তাকে। এত কিছুর পাশাপাশি তাদের দুজনের হবিও একই রকম ছিল। তারা দুজনেই বই পড়তে অনেক বেশি পছন্দ করত, আর তাছাড়া তাদের দুজনেরই গানের প্রতি অনেক আকর্ষণ ছিল। দেখা যায় ধীরে ধীরে দুজনে মিলে গান লেখার চেষ্টা করতে থাকে। সেখানে কল্পনা গানের লিরিক্স লেখায় অনেক বেশি পারদর্শী ছিল। তার লিরিক্স গুলো দেখে মনে হতো যে কোনো একজন প্রফেশনাল হয়তো এই লিরিক্স গুলো লিখেছে। আর এদিকে সাকিবের গানের সুর অনেক বেশি ভালো হতো। এভাবে তারা দুজনে ভাবতো যে যেহেতু তাদের এই ট্যালেন্ট রয়েছে, তাহলে তারা বড় হয়ে দিয়ে কিছু করার চেষ্টা করবে। এই স্বপ্নগুলোই মনের মধ্যে রেখে তারা তাদের স্কুল গ্রাজুয়েট করে ফেলে। এরপর তারা কোন কলেজে যাবে আর কোন সাবজেক্ট নিবে সেটা নিয়েই ভাবতে থাকে। তখন কল্পনা সাকিবকে বলে যে সে যেন তার মতো মার্কেটিং নিয়ে পড়ে। এই কোর্স করতে টাকাও কম লাগবে, তার সাথে সাথে পড়াশোনার চাপও কম। এর জন্য তারা এর পাশাপাশি চাকরিরও খোঁজ করতে পারবে। সাকিব তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজনেই একই কলেজে মার্কেটিং নিয়ে গ্রাজুয়েশন করতে চলে যায়। একদিন দেখা যায় তাদের ক্লাস চলছিল, তখন কল্পনা সাকিবকে ইশারা করে ক্লাস থেকে বাইরে যাওয়ার জন্য বলতে থাকে। সাকিবও তার কথা শুনে বেরিয়ে আসে, কিন্তু কল্পনাকে বলতে থাকে যে তারা টাকা দিয়ে কোর্স করতে ঢুকেছে, তারা যদি এভাবে ক্লাস ফাঁকি দেয় তাহলে তো সমস্যা। তখন কল্পনা বলতে থাকে যে তারা তো এখানে শুধু ডিগ্রি নেওয়ার জন্য ভর্তি হয়েছে, ক্লাস করার জন্য না, তাই সে যেন ক্লাস নিয়ে অত বেশি না ভাবে। কথা বলেই তারা ক্যান্টিনে চলে যায়। সেখানে গিয়ে কল্পনা তাদের জন্য একটা কেক কেনে আর সাকিবকে বলতে থাকে যে তার জন্মদিন হলো এই অক্টোবর মাসের প্রথম দিকে, আর সাকিবের জন্মদিন এই অক্টোবর মাসের শেষের দিকে। তাই তারা প্রতি বছর টাকা বাঁচানোর জন্য 25 তারিখ তাদের দুজনের জন্মদিন সেলিব্রেট করবে। মানে কিভাবে টাকা বাঁচানো যায় এইসব পদ্ধতি কল্পনার খুব ভালোভাবে জানা আছে। আর সাকিবও সবসময় তার সিদ্ধান্তকেই প্রাধান্য দেয়, সে তেমন কিছুই বলে না। তো এরপরই দেখা যায় তারা একসাথে জন্মদিন সেলিব্রেট করে। পরবর্তী দিন দেখা যায় তারা আইসক্রিম খাওয়ার জন্য যায়, কিন্তু সেই সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হলে সাকিব কল্পনাকে বলতে থাকে যে তার বাসা এখান থেকে কাছে, তাই কল্পনা চাইলে সেখানে যেতে পারে। কল্পনাও তখন তার বাসায় যায়, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। কল্পনা দেখতে পায় সাকিবের বাসা একদম ওলট পালট হয়ে রয়েছে। তাছাড়া সাকিবের বাবা মায়ের জিনিসপত্রগুলো এখনো সেখানেই রয়েছে। তখন সে সাকিবকে বলে যে সে জানে এভাবে জিনিসপত্রগুলো ফেলে দিতে কষ্ট হয়, কিন্তু তাকে তো এটা করতেই হবে। আর তাছাড়া কল্পনা হঠাৎ করে এটাও খেয়াল করে যে তার বাসা আরেকটা বেডরুম রয়েছে। এটা দেখে কল্পনা সাকিবকে বলতে থাকে যে তার বাসায় যেহেতু আরেকটা বেডরুম রয়েছে, তাহলে সে যদি চায় তাহলে সে তার ফ্ল্যাটমেট হতে পারে, আর তার যে নিজের বাবা মায়ের বাড়িটা আছে সেটা সে বিক্রি করে দিবে, সেই টাকা ব্যাংকে জমা রাখবে, আর সেখান থেকে যে ইন্টারেস্ট পাবে সেটা দিয়ে সে তার এই বাড়ির রেন্ট আর আরো অনেক কিছু খরচ কভার করতে পারবে। এতে একই সাথে সাকিবের লাভ আর কল্পনারও লাভ হবে। সাকিব তখন প্রথমে এতে রাজি হতে চাচ্ছিল না, কারণ প্রথমবার একটা মেয়ের সাথে তাকে অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকতে হবে, কিভাবে কি করবে এই নিয়ে সাকিব একটু কনফিউজ ছিল। কিন্তু কল্পনা তাকে রিকোয়েস্ট করলে সে আর তাকে মানা করতে পারে না। এরপর দেখানো হয় কল্পনা সাকিবকে বলতে থাকে যে তাদের নামগুলো অনেক বেশি বোরিং, সে সাকিবকে আজকে থেকে কে বলে ডাকবে, আর তার নিজের নাম হবে ক্রিম। একসাথে তারা হলো কে অ্যান্ড ক্রিম। সাকিবের কাছেও এটা ভালো লাগে, সেও এটা মেনে নেয়। এবার দেখানো হয় কিছুদিনের মধ্যেই কল্পনা সাকিবের ফ্ল্যাটে শিফট হয়ে যায়, আর তারা দুজন মিলে খুব সুন্দর করে তাদের অ্যাপার্টমেন্ট সাজিয়ে ফেলে। সবকিছু সুন্দর করে সাজিয়ে ফেলার পর তারা দুজন মিলে সোফাতে বসে পড়ে। তখন কল্পনা সাকিবকে বলতে থাকে যে অনেক বছর হলো সে কোনো গান করলো না, এরকম হলে তারা নিজেদের গানের স্টুডিও কিভাবে খুলবে। তখন সাকিব বলে এই ইকোনমিতে, অর্থাৎ তাদের এই অর্থনৈতিক অবস্থাতে স্টুডিও দেওয়ার স্বপ্ন দেখাও ভুল। কিন্তু তখন কল্পনা তাকে বলে যে স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না, তারা চাইলে যত বড় স্বপ্ন দেখা যায় দেখতে পারে। কল্পনা আরো বলতে থাকে যে সে যদি কিছু না করতে চায় তাহলে না করুক, কিন্তু কল্পনা তার চেষ্টা চালিয়ে যাবে। আর সে যখন গান লিখতে লিখতে অনেক বড় একজন রাইটার হয়ে যাবে, তখন সে সাকিবকেও তার সাথে ইনক্লুড করে নিবে। সাকিব তখন তার দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। এরপর কল্পনা বলতে থাকে যে আজ তাদের দুজনের নতুন জীবনের শুরু, তাই তারা এই স্পেশাল মুহূর্ত তাদের ক্যামেরাতে ক্যাপচার করবে, কারণ সময় খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু মেমোরিগুলো সব সময় থেকে যায়। তাই তারা তখনই একসাথে একটা সুন্দর ছবি তুলে নেয়। এরপর আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। কলেজ শেষ করে সাকিব একটা রেডিও স্টেশনে ছোটখাটো চাকরি নেয়, সেখানে কথা আর সালমানও কাজ করে। এভাবেই তাদের পরিচয় হয়। তারা বর্তমানে তাদের চ্যানেলে
টেলর সুইফটের গান চালাচ্ছে। তো কাজ শেষ হয়ে গেলে সাকিব কথার সাথে আলাদা করে কথা বলে। সে তার কাছে তার বাড়ির অবস্থা কেমন সেটা জিজ্ঞেস করে, কারণ কথার বাবা তাকে অন্য কোনো ক্যারিয়ারে ফোকাস করার জন্য বলেছে। এসব গান টান দিয়ে কিছু হয় না, এটাই তার বাবা মনে করে। আর এই নিয়ে তার বাড়িতে কয়েকদিন ধরে বেশ ঝামেলাও চলছে। কথা তখন সাকিবকে জানাতে থাকে যে ঝামেলাগুলো এখনো রয়েছে, কিন্তু সে আর কোনো ঝামেলাতে মনোযোগী দিচ্ছে না। তার যেটা ভালো লাগে সে এখন শুধু সেটাই করতে চায়। সাকিব তখন তাকে এতে আরো বেশি উৎসাহ দেয় আর বলতে থাকে যে সে যেন আরো ভালো কিছু করে তার বাবাকে পরবর্তীতে দেখিয়ে দিতে পারে, তাই সে যেন তার চেষ্টা চালিয়ে যায়। এভাবেই সাকিব কথাকে উৎসাহ দিতে থাকে। এরপর দেখানো হয় সেখানে কল্পনা সাকিবকে নিয়ে যাওয়ার জন্য আসে। বাসায় এসে তারা একসাথে বসে মুভি দেখতে থাকে আর দুজন মিলে নুডলস খেতে থাকে। তারা তখন তাদের ক্যারিয়ার নিয়ে কথা বলছিল। কল্পনা সাকিবকে বলে যে সে মার্কেটিং এ অনেক ভালো একটা জবে ছিল, সেটা বাদ দিয়ে রেডিও স্টেশনে কেন জব নিল, তার বেতন তো বেশ কম। তখন সাকিব তাকে বলে এর কারণ হলো গানের সাথে যে কোনোভাবে কানেক্টেড থাকতেই তার ভালো লাগে। গান হলো তার প্যাশন, এর জন্য এখানে বেতন যতই কম হোক না কেন সেই চাকরিই করবে। সাকিব আরো বলতে থাকে যে সে খুব তাড়াতাড়ি কোনো একটা ভালো গান গাইতে চায়, যাতে করে অন্য সকল গ্রেট সিঙ্গারদের মতো সেও যদি তাড়াতাড়ি মারা যায় তাহলে মানুষ যেন তাকে মনে রাখতে পারে। এ কথা শুনে তখন কল্পনা তাকে বলতে থাকে যে সে হঠাৎ করে মারা যাওয়ার কথা কেন বলছে, সে যেন আর কখনো এমন কথা না বলে। এর আগেই কল্পনা তার বাবা মা চলে যাওয়ার জন্য একা হয়ে গিয়েছিল। এরপর সাকিব তার জীবনে আসে, তাই তার চলে যাওয়ার কথা সে ভাবতেও পারে না। সাকিব তখন তার কাছে তাড়াতাড়ি করে ক্ষমা চেয়ে নেয়। এরপর আমাদেরকে দেখানো হয় সেদিন রাতেই কল্পনা ঘুমিয়ে গেলে সাকিব তাদের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুতে দেয় আর তার পাশেই বসে থাকে। ঠিক তখনই হঠাৎ করে তার মাথা ঘোরাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় সাকিবের এমনটা হওয়ার জন্য সে ডাক্তারের কাছে যায় চেক আপের জন্য। তখন বিভিন্ন টেস্টের মাধ্যমে ডাক্তার তাকে খুবই খারাপ একটা খবর দেয়। ডাক্তার তাকে জানায় যে তার ক্যান্সার হয়েছে আর সে স্টেজ 4 এ রয়েছে। তার হাতে আর বেঁচে থাকার মতো মাত্র 1 বছর সময় আছে। এ কথা শুনে সাকিব তো একেবারেই থমকে যায়। সে বাসায় এসে ডাক্তারের কথাই ভাবতে থাকে আর অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। কিভাবে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছিল না। এদিকে আমাদেরকে কল্পনাকে দেখানো হয় সেই সকল ব্যাপারে কিছুই জানে না। আমরা দেখতে পাই সে তার মার্কেটিং এ ডিগ্রি নেওয়ার পরে একটা মিউজিক কোম্পানিতে লিরিক্স রাইটার হিসেবে ঢুকেছে আর অল্প কিছুদিনের মধ্যেই তার বেশ নাম ডাকও হয়ে গেছে। তার কাছে একজন গ্যাংস্টার তার ওয়াইফ সাদিয়াকে নিয়ে মিটিং এর জন্য আসে। গ্যাংস্টারটা চায় কল্পনা যেন তার লেখা একটা গান তার ওয়াইফ সাদিয়াকে দিয়ে গাওয়ায়, কারণ তার ওয়াইফের গান গাওয়ার অনেক বেশি শখ। কিন্তু মেয়েটা এর আগেও ইন্টারনেটে অনেক উল্টোপাল্টা গান গেয়ে ভাইরাল হয়েছে, যার জন্য কল্পনা প্রথমে এতে রাজি হচ্ছিল না। কিন্তু যেহেতু সাদিয়ার হাজবেন্ড একজন গ্যাংস্টার, তাছাড়া সে তাদের কোম্পানির সাথে অনেক টাকা দেওয়ার ডিল করেছে, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও কল্পনা সাদিয়াকে দিয়ে একটা গান রেকর্ড করাতে রাজি হয়। কিন্তু তারা যখন গান রেকর্ড করতে যায় তখন দেখে যে সাদিয়া নিজের ইচ্ছা মতো গানের লাইনগুলো পাল্টে দিচ্ছে। কল্পনা এটা দেখে তার কাছে জিজ্ঞেস করে যে সে এমন কেন করছে। তখন সাদিয়া বলতে থাকে যে এখনকার জেনারেশনের ছেলে মেয়েরা এই ধরনের লাইনই বেশি পছন্দ করবে, তাই সে একটু কাস্টমাইজ করছে। কিন্তু এসব দেখে শুনে তো কল্পনার অনেক বেশি রাগ হয়, কারণ তার জন্য এই লাইনগুলো অনেক বেশি স্পেশাল। তাই সে তখন সাদিয়ার হাত থেকে তার গানের স্ক্রিপ্ট নিয়ে সেটাকে ছিঁড়ে ফেলে আর সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় এসেও তার অনেক বেশি রাগ হচ্ছিল। এদিকে তার কোম্পানি থেকেও তাকে গ্যাংস্টারের এই কাজটি করে দেওয়ার জন্য প্রেসার দেয়া হচ্ছিল, তাই সে রাতে একা বসে বসে খুব কান্না করতে থাকে। সাকিব যখন বাসায় আসে আর তাকে এভাবে কান্না করতে দেখে তখন সে তার কাছে যায়। কল্পনা তখন তাকে সবটা খুলে বলে। তখন সাকিব তাকে বলে যে যেহেতু লোকটা একজন গ্যাংস্টার আর তার নামে অনেক খারাপ খারাপ রেকর্ড রয়েছে, তাই সেজন্য তার ওয়াইফের কাজটা করে দেয়। একটা কাজই তো। সাকিব তাকে বোঝালে কল্পনাও এটা করতে রাজি হয়ে যায়। এরপর সাকিব তাকে শান্ত করার জন্য তাকে জড়িয়ে ধরে। পরবর্তী দিন আমাদেরকে কল্পনাকে দেখানো হয় সে আবারও সাদিয়ার সাথে দেখা করে, কিন্তু সে কিছু বলবে তার আগেই সাদিয়া তার লাইনগুলো পরিবর্তন করার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেয় আর তাকে বলতে থাকে যে সে তার লেখা লাইনগুলো দিয়েই গান করবে। কল্পনাও তখন এই কথা শুনে খুশি হয়ে যায়। অপরদিকে তখন আমাদেরকে সাকিবকে দেখানো হয় সে তার অফিসে ছিল। তখন হঠাৎ করেই তার মাথা ঘুরতে শুরু করে আর হুট করেই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে অফিস থেকে কল্পনাকে কল করলে কল্পনা দ্রুত সেখানে আসে আর সাকিবকে হসপিটালে নিয়ে যায়। আমরা তখন সাকিবকে ডাক্তারের কাছে দেখতে পাই।
ডাক্তার তাকে আলাদাভাবে বলতে থাকে যে তার এই কন্ডিশনের ব্যাপারে সে যেন তার বান্ধবী কল্পনাকে জানিয়ে দেয়, তাহলে সে একটু তার খেয়াল রাখতে পারবে। কিন্তু তখন সাকিব তাকে বলতে থাকে এটা সে কখনোই করবে না, কারণ সে জানে তার এই অবস্থার ব্যাপারে জানলে কল্পনা কিছুতেই এটা মেনে নিতে পারবে না। তখন ডাক্তার তাকে বলতে থাকে কিন্তু এরপর যখন হঠাৎ করে সে মারা যাবে তখন কি কল্পনা এটা মেনে নিতে পারবে? সাকিব তাকে বলে যে সে মারা যাওয়ার পরে কল্পনা যেন একা না থাকে, সে সেই ব্যবস্থাই করে যাবে। তখনই দেখা যায় কল্পনা সেখানে আসে আর ডাক্তারের কাছে সাকিবের কি হয়েছে সেটা জিজ্ঞেস করে। ডাক্তার তখন তাকে মিথ্যা বলে দেয়, তাকে বলতে থাকে যে সাকিব হয়তো সকাল থেকে খাবার খায়নি, এর জন্য দুর্বল হয়ে পড়েছিল, তাই সেজন্য সাকিবের খাবারের দিকে একটু লক্ষ্য রাখে। যাক, এরপরই তারা দুজন বাসায় চলে আসে। সাকিব তাদের দুজনের জন্য রাতের খাবার রান্না করতে থাকে। তখন হঠাৎ করে কল্পনার কাছে সে জিজ্ঞেস করে যে তার জীবনে কি করার ইচ্ছা আছে। সাকিবের তো একটা ভালো মানুষ হওয়ার ইচ্ছা, আর সে জীবনের লক্ষ্যগুলো পূরণ করতে চায়, এরপর আজীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতে চায়। এটা শুনে কল্পনা বলে যে তারও এমন ইচ্ছা, কিন্তু ভালো থাকতে হলে তো তার একটা বয়ফ্রেন্ডের প্রয়োজন, তাকে তো বিয়ে করতে হবে, তাই সাকিবই যেন তাকে বিয়ে করে নেয়। কথা শুনে সাকিব তাকে বলতে থাকে যে তার প্রয়োজন একটা ভালো ছেলে, যে কিনা ভালো চাকরি করে, বড় লোক, আর যার ব্যবহার ভালো, আর মোস্ট ইম্পর্টেন্টলি যার সাথে সে অনেক বছর কাটিয়ে দিতে পারবে, যার হাত ধরে সে বুড়ো হবে। কল্পনা তার এই কথাটা খুব একটা লক্ষ্য করে না। তখন সে বলতে থাকে যে এত দিক থেকে ভালো কোনো ছেলে সে কোথায় পাবে। সাকিব বলে সে অনেক সুন্দর দেখতে, সে নিশ্চয়ই খুব শীঘ্রই কাউকে না কাউকে পেয়ে যাবে, তাই তার চিন্তার কিছু নেই। এরপর আমাদেরকে দেখানো হয় সাদিয়ার গানের রেকর্ডিং হয়ে যায়। তখন তারা এটা রেডিওতে পাবলিশ করার জন্য সাকিবের সাথে দেখা করে। সাকিবও তাদের গান টেলিকাস্ট করতে রাজি হয়ে যায়, কিন্তু বলে যে সে তার অ্যালবাম থেকে একটা দুটো গান টেলিকাস্ট করতে পারবে, সবগুলো গান টেলিকাস্ট করার সিওরিটি সে দিতে পারবে না। সাদিয়াও তখন এতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সাদিয়া আর কল্পনার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজন একসাথে খাবার খেতে থাকে। তখন কল্পনা সাদিয়ার কাছে জিজ্ঞেস করে সে একজন গ্যাংস্টারের ওয়াইফ হলো কিভাবে। সাদিয়া তাকে বলে যে সবাই তাকে এই কোশ্চেনটা করে, তাছাড়া লোকটি তো তার থেকে বয়সেও অনেক বেশি বড়, কিন্তু সবচেয়ে ভালো বিষয় হলো লোকটি তাকে অনেক বেশি ভালোবাসে, তার অনেক কেয়ার করে, এর জন্য সেও তাকে অনেক ভালোবাসে। তার কথা বলার পর সাদিয়া কল্পনার কাছে জিজ্ঞেস করে যে সাকিব কি তার বয়ফ্রেন্ড। কল্পনা বলে যে না, তারা তো একে অপরের বেস্ট ফ্রেন্ড, আর সাকিব কখনো তাকে ফ্রেন্ড বাদে অন্য কোনো নজরে দেখেনি। তাছাড়া সাকিব যদি তাকে কোনোভাবে পছন্দও করতো তাহলে নিশ্চয়ই ভালো কোনো ছেলে খুঁজে তার সাথে সেটেল হতে বলতো না। একথা শুনে সাদিয়া বলতে থাকে তার মাথায় একটা বুদ্ধি এসেছে, সে যেন আজ রাতে তার কলেজের রিউনিয়ন পার্টিতে যায়। কল্পনাও তার কথা মতো সেখানে আসে। তখন সাদিয়া তাকে আশেপাশের কোনো ছেলে তার পছন্দ হয় কিনা সেটা জিজ্ঞেস করে। কল্পনা তখন একটা ছেলের দিকে তাকায়, তার নাম হলো রিফাত। রিফাত একটা কর্নারে একা একা বসেছিল। সাদিয়া তখন কল্পনাকে বলতে থাকে যে রিফাত অনেক ভালো ঘরের ছেলে, তাছাড়া সে নিজে একজন ডেন্টিস্ট, একদম ওয়েল সেটেলড, যেমনটা কল্পনা খুঁজছে। কল্পনা তখন সাদিয়ার কথা মতো রিফাতের সাথে কথা বলার জন্য চলে যায়। কল্পনা তো এমনিতেই অনেক এক্সট্রোভার্ট ছিল, তাই সে গিয়েই রিফাতের সাথে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু রিফাত তো কিছুই বুঝতে পারছিল না। সে কল্পনাকে বলে যে তার এখানে অন্য একজনের সাথে দেখা করার কথা, কিন্তু কল্পনা তো সেখানে বসেই পড়ে। তারপর তাকে বলতে থাকে যে সে ডেন্টিস্ট তাই না, তাহলে সে যেন তাকে তার কার্ডটা দিয়ে দেয়, কারণ তার দাঁতে কিছুদিন ধরে সমস্যা হচ্ছে। রিফাত তো তখন একেবারে কনফিউজড হয়ে যায়। তারপরও সে তাকে তার কার্ডটা দিয়ে দেয়। তখন কল্পনা কার্ড নিয়ে সেখান থেকে চলে আসে, আর যাওয়ার আগে রিফাতের গ্লাস থেকে ড্রিঙ্ক করে নেয়। এরপর দেখা যায় রাতের বেলা কল্পনা সাকিবকে বলতে থাকে যে আজ তার একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। সাকিব তখন তার ব্যাপারে বিস্তারিত জানতে চায়। কল্পনা বলে যে কাল সে ছেলেটির সাথে আবারও দেখা করবে, আর কিছুদিন পরেই সে সাকিবকে বিস্তারিত জানাবে। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। দেখা যায় কল্পনা রিফাতের ক্লিনিকে চলে যায়। সেখানে গিয়ে সে রিফাতের কাছে দাঁতের চেক আপ করায়, আর তাকে বলতে থাকে যে আগের দিন সে তার গ্লাস থেকে ড্রিঙ্ক করেছিল, তার মানে টেকনিক্যালি তারা কিস করেছে, আর আজ রিফাত তার মুখের মধ্যে দেখে ফেলেছে, তাই তাদের ডেটে যাওয়া উচিত। হুট করে কল্পনা এভাবে বললে রিফাত আর তাকে মানা করতে পারে না, তাই এরপর তারা একটা বারে দেখা করে। তখন রিফাত কল্পনাকে বলতে থাকে যে সে তাকে আগেই বলে দিতে চাচ্ছে যে রিফাত এঙ্গেজড, আর সেদিন সে তার ফিয়ন্সের আসার জন্যই অপেক্ষা করছিল। এ কথা শুনে কল্পনা রিফাতের হাত থেকে তার রিংটা খুলে নেয়, এরপর সেটা তার গ্লাসের মধ্যে নিয়ে খেয়ে ফেলে। রিফাত তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখনই কল্পনা তার মুখের মধ্যে দিয়ে সেই রিংটা বের করে আনে। এরপর সে রিফাতকে বলতে থাকে যে অনেক ছোটবেলায় তার বাবা মা এবং ছোট বোন একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে সে অনেক বেশি একা। এ কথা বলেই সে রিফাতের কাছে তার আংটি ফেরত দিয়ে দেয়। তখন রিফাত তাকে বলতে থাকে যে এই মুহূর্তের জন্য তো সে কল্পনা
কল্পনার সাথেই রয়েছে, তাই সে যেন কষ্ট না পায়। কল্পনাও তখন এটা শুনে খুশি হয়ে যায়। এরপর আমাদেরকে সাকিবকে দেখানো হয়। সে তার অফিসে ছিল, তখন সেই গ্যাংস্টার সাদিয়ার গান বেশি বেশি টেলিকাস্ট না করার জন্য তার সাথে কথা বলতে চলে আসে। সে সাকিবের উপর তার ওয়াইফের গান বেশি বেশি দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করতে থাকে। সাকিব তখন একটু ভেবে তাকে বলে যে সে যদি তাকে একটা লোকের ব্যাকগ্রাউন্ড চেক করে জানায় তাহলে সে তার কাজ করে দিবে। গ্যাংস্টারটা তখন এটা করতে রাজি হয়ে যায়। পরবর্তী দিনে এই লোকটা সাকিবের কাছে তার চাওয়া সমস্ত ইনফরমেশন নিয়ে আসে, আর তখনই আমরা জানতে পারি যে আসলে সাকিব তাকে রিফাতের ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য বলেছিল। গ্যাংস্টার তখন সাকিবকে জানাতে থাকে যে রিফাতের পরিবার অনেক বেশি ভালো, অনেক সচ্ছল একটা পরিবার তারা, আর রিফাতের মোট 10টি ক্লিনিক রয়েছে, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, আর তার হবু স্ত্রীও রয়েছে যে কিনা একজন ফটোগ্রাফার। কিন্তু তার ক্যারেক্টার একদমই ভালো না, তাকে এক এক দিন এক এক ছেলের সাথে দেখা যায়। আর এই কাণ্ডের ছবিও গ্যাংস্টারের কাছে ছিল। ছবিগুলো তখন সাকিব রেখে দেয়, আর এর বদলে গ্যাংস্টারের বলা কাজও সে করে দেয়। এরপর আমাদেরকে দেখানো হয় রিফাত তার অফিসে ছিল, তখনই একজন এসে তার কাছে একটা ফাইল দিয়ে যায় আর বলে যে একটা ছেলে এসে তার জন্য এটা দিয়ে গেছে। আর তখনই রিফাত সেই ফাইলের মধ্যে তার হবু বউয়ের আপত্তিকর ছবিগুলো দেখতে পায়। এটা দেখেই তো সে তৎক্ষণাৎ তার হবু বউ সামিয়ার কাছে যায় আর এই ছবিগুলোর মানে জানতে চায়। তখন উল্টে সামিয়া তার উপরেই চিৎকার করে আর বলতে থাকে যে সে তো তাকে আগেই বলেছে যে তার ফটোগ্রাফির এক্সিবিশন দেওয়ার জন্য তার ফান্ডের প্রয়োজন, সে কখনোই এটা তার বয়ফ্রেন্ডের কাছ থেকে নিতে পারতো না, তাই তাকে এই পথ বেছে নিতে হয়েছে। রিফাতের তো তখন সামিয়ার উপর অনেক বেশি ঘৃণা হয়, সে আর কিছু বলার ভাষাই খুঁজে পায় না, তাই চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় সামিয়া সেই ফাইল দেখতে থাকলে তার উপরে সাকিবের ছদ্মনাম কে এবং তার অফিসের লোগো দেখতে পায়। তখন আমাদেরকে দেখানো হয় এইদিকে সাকিব তার অফিসের কাজ শেষ করে সালমানের সাথে মিলে ফিরে আসছিল, আর তখনই পার্কিং এরিয়াতে সামিয়া এসে তাকে ব্যাট দিয়ে মারতে শুরু করে আর বলতে থাকে যে সে তো তাকে চেনেও না, তাহলে সে তার জীবন কেন ধ্বংস করছে। সালমান কোনোভাবে সামিয়াকে থামায়। এরপর সাকিব উঠে তাকে বলতে থাকে যে সে তাকে যা হয়েছে সেটা এক্সপ্লেইন করতে পারবে, কিন্তু তখন সামিয়া তার কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় সাকিব তার জমানো টাকাগুলো একটা ব্যাগে নেয় আর সালমানকে বলতে থাকে যে সে যেন তার সাথে সামিয়ার স্টুডিওতে যায়, তাকে এই টাকাগুলো দিয়ে কিছু একটা করতে হবে। সালমান তো বুঝতে পারছিল না সে কি করতে যাচ্ছে, কিন্তু সাকিব তখন তাকে কিছু জিজ্ঞেস করতে মানা করে, তাই সে তাকে আর কিছু জিজ্ঞেসই করে না। এরপর দেখানো হয় তারা দুজন মিলে সামিয়ার স্টুডিওতে চলে যায়। সামিয়া তো তাদের দেখে আবারও অনেক বেশি রেগে যায়। তখনই সাকিব কোনোভাবে তাকে থামায় আর বলতে থাকে যে সে তার সাথে সব এক্সপ্লেইন করার জন্য এসেছে। সে বলে যে তার ফ্রেন্ড কল্পনা তার হবু বর রিফাতকে অনেক বেশি পছন্দ করে, আর এই ছবিগুলো দেখার পরে সে এটা নিশ্চিত যে সামিয়া রিফাতকে ভালোবাসে না, তাই সে যেন রিফাতের সাথে তার বিয়েটা ক্যান্সেল করে দেয়, সেটাই তাদের জন্য ভালো হবে। তখন এ কথা শুনে সামিয়া তাকে বলতে থাকে যে সে এমনটা কেন করবে। কোনো কিছু না পারতে সালমানের সামনেই তখন সাকিব সামিয়াকে বলতে থাকে কারণ সে মারা যেতে চলেছে। কল্পনার জীবনে সাকিব ছাড়া আর কেউ নেই, আর সাকিবের কাছেও বেশি দিন সময় নেই। সে ক্যান্সারের রোগী, স্টেজ 4 চলছে এখন। সে সামিয়াকে দেখানোর জন্য তার রিপোর্টও নিয়ে আসে। সে আরো বলতে থাকে যে সে চলে গেলে কল্পনা একেবারে একা হয়ে যাবে, তাই সামিয়া যেন দয়া করে রিফাতের জীবন থেকে সরে যায়। সামিয়াও তখন বিষয়টা বুঝতে পারে, কিন্তু সে বলতে থাকে এটা করলে তার কি লাভ হবে। তখন সাকিব তার হাতে তার জমানো সবগুলো টাকা তুলে দেয় আর বলতে থাকে যে সে জানে এক্সিবিশনের জন্য সামিয়ার টাকার প্রয়োজন, এই টাকাগুলো তার কাজে লাগতে পারে। এটা দেখে তখন সামিয়া রিফাতের জীবন থেকে সরে যেতে রাজি হয়ে যায়, কিন্তু তারপরেও বলে যে তার আর একটা শর্ত রয়েছে, আর তা হলো তার নেক্সট এক্সিবিশন হবে মৃত্যুর রাস্তায় থাকা লোকেদেরকে নিয়ে। আর যেহেতু এই রাস্তায় সাকিব রয়েছে তাই তাকে তার শুটিং এর সাবজেক্ট হতে হবে। সাকিবও তখন এটা করতে রাজি হয়ে যায় আর বলতে থাকে যে কল্পনার জন্য সে যে কোনো কিছু করতে পারে। এরপর দেখা যায় সেখান থেকে চলে আসার পরে সালমান সাকিবকে বলতে থাকে যে এত বড় কথা সে তাকে আগে কেন জানালো না, সে কি তাকে তার বন্ধু মনে করে না নাকি? আর তাছাড়া সে এই ব্যাপারে তো কল্পনাকেও কিছু জানায়নি। সাকিব বলতে থাকে কল্পনা এটা কোনোভাবেই মেনে নিতে পারবে না, আর সে চলে যাওয়ার পরে কল্পনা যেন কখনোই একা না থাকে সেটার ব্যবস্থা তো সে অলমোস্ট করেই ফেলেছে। ঠিকঠাক ভাবে সব হয়ে গেলে সে শান্তির নিঃশ্বাস নিতে পারবে, তার আর কোনো চিন্তা থাকবে না। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে দেখানো হয় কল্পনা রিফাতের অফিসে
তার জন্য খাবার নিয়ে যায়। তখন তার এমন আচরণ দেখে রিফাত অনেক খুশি হয় আর তার জন্য খাবার নিয়ে আসায় তাকে ধন্যবাদ জানাতে থাকে আর বলতে থাকে যে সে তার মতো কারো সাথে আগে কখনোই দেখা করেনি, সে সবার থেকে আলাদা আর অনেক ভালো। কল্পনা তখন তার মুখ থেকে এত প্রশংসা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। দেখানো হয় রিফাত সামিয়ার সাথে দেখা করে। এরপর তাকে বলতে থাকে যে এই বিয়ে সে করতে পারবে না, তাদের সম্পর্ক এখানেই শেষ করে দেওয়া উচিত। সামিয়া তখন তার কাছে এর কারণ জানতে চায়। তখন রিফাত তাকে বলে যে তারা স্কুল লাইফ থেকে একে অপরের সাথে সম্পর্কে ছিল, তাই সে ভেবেছিল সামিয়া হয়তো তার জন্য একদম পারফেক্ট, কিন্তু সে ভুল ছিল। তার জীবনে যখন কল্পনা আসে তখন তার এই ধারণা একদমই পাল্টে যায়। সে বুঝতে পারে যে সে আসলে সামিয়াকে না, কল্পনাকে ভালোবাসে। সামিয়াও তখন মনে মনে অনেক কষ্ট পেতে থাকে, কিন্তু যেহেতু সে সাকিবকে কথা দিয়ে ফেলেছিল তাই সে আর কোনো কথা না বাড়িয়ে তার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলে আর সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর দেখানো হয় রিফাত কল্পনার সাথে মিলে একটা এনিম্যাল শেল্টারে যায়, যেখানে কল্পনা প্রায়ই যেত। সেখানে গিয়ে রিফাত পশু পাখির প্রতি কল্পনার নিঃস্বার্থ ভালোবাসা দেখে তার প্রতি আরো বেশি মুগ্ধ হয় আর আলটিমেটলি তাকে মনের কথা জানিয়েই দেয়। সে বলে যে সামিয়ার সাথে সে সকল সম্পর্ক ভেঙে দিয়েছে আর সে তাকে আরো বলতে থাকে যে তার মতো এত ভালো কারো সাথে সে কখনো দেখা করেনি। কল্পনা অনেক ভালো একটা মেয়ে আর সে তাকে ভালোবেসে ফেলেছে। সে কি তার গার্লফ্রেন্ড হবে? কল্পনাও তখন তাকে হ্যাঁ জানায়। এরপরই তারা একে অপরকে জড়িয়ে ধরে। সেদিন রাতে দেখানো হয় কল্পনা সাকিবের কাছে যায় আর তাকে জানায় যে আজকের পর থেকে রিফাত আর সে অফিসিয়ালি ডেট করছে। সাকিবও তখন এই কথা জানতে পেরে খুবই খুশি হয়ে যায়, কারণ সে তো এমনটাই চাচ্ছিল। তখনই কল্পনার কাছে একটা কল আসে, কিন্তু তার ফোনে চার্জ ছিল না, তাই সে কথা বলতে পারে না। তখন সে সাকিবের ফোন নিয়ে বলে যে সে তার ফোন থেকে একটু কল করছে, কিন্তু এটা দেখে হঠাৎ করেই সাকিব তার উপর চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে প্রাইভেসি নামের কিছু নেই নাকি। এভাবে চিৎকার করে উঠলে কল্পনা তার ব্যবহার দেখে অনেক অবাক হয়, কারণ সাকিব আজ পর্যন্ত তার সাথে এমন ব্যবহার কখনো করেনি। সাকিব তখন বলতে থাকে যে তার এখন একটা কল আসার কথা আছে, সে তার ফোন দিতে পারবে না। আর তখনই তার কাছে সামিয়ার কল আসে, তাই সে একটু আড়ালে গিয়ে তার সাথে কথা বলে নেয়। এরপর কল্পনাকে বলতে থাকে যে তাকে এখন বাইরে যেতে হবে আর তার আসতে দেরি হবে, তাই সে যেন তার জন্য অপেক্ষা না করে। একথা বলেই সে বাসা থেকে বেরিয়ে যায়। কল্পনা তো তখন কিছুই বুঝতে পারছিল না। এরপর দেখানো হয় শুটিং করার জন্য সামিয়া মূলত তাকে তার স্টুডিওতে ডেকেছে। সেখানে গিয়ে সামিয়া সাকিবের ছবি তুলতে থাকে আর তাকে বলতে থাকে যে অনেক বড় বোকা একটা ছেলে সে খুব ভালো করে বুঝতে পারছে যে সাকিব কল্পনাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তার মনের কথা তার সাথে শেয়ার কেন করলো না, বরং তাকে অন্য আরেকজনের সাথে সেট করে দিল। সাকিব তখন তার কথাগুলো শুনে অনেক রেগে যায় আর মনের মধ্যে লুকিয়ে থাকা কথাগুলো তখন বলে ফেলে। সে বলতে থাকে যে হ্যাঁ, সে কল্পনাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, কিন্তু সে তো মারা যাবে, তাই সে মারা যাওয়ার আগে কল্পনাকে কেন এই কথা জানাবে? সে কেন নিজের শান্তির জন্য তার ভালোবাসার মানুষটিকে এই সত্য জানিয়ে সারা জীবন কষ্টের মধ্যে রেখে যাবে? সত্যিকারের ভালোবাসা স্বার্থপর হয় না, স্বার্থহীন হয়। একথা বলেই সে কাঁদতে থাকে। এরপর দেখানো হয় সাকিব সেখান থেকে বাসায় চলে আসে। কল্পনা তখনও জেগেছিল আর তাকে মেসেজ দিয়ে সে বলতে থাকে যে তার ফোন ওইভাবে নিয়ে নেওয়ার জন্য সরি, কিন্তু সাকিব কেন তার সাথে এমন আচরণ করলো? সে কিন্তু অনেক কষ্ট পেয়েছে। তখন সাকিবও তার উপর ওইভাবে রিয়াক্ট করার জন্য সরি বলে। কল্পনা তখন তাকে বলে যে তার অনেক বেশি খিদা পেয়েছে। সাকিব মেসেজে জানায় ঠিক আছে, সে তার জন্য নুডলস রান্না করছে। এরপর দেখানো হয় সাকিবের রান্না শেষ হলে তারা দুজনে একসাথে খেতে বসে, কিন্তু তখনও কল্পনা তার উপর অভিমান করেছিল, তাই তার সাথে সে মেসেজেই কথা বলছিল, সরাসরি কোনো কথাই বলছিল না। সাকিব তখন আবারও তার কাছে ক্ষমা চায় আর তাকে মন খারাপ করে থাকতে মানা করতে থাকে। এরপর সাকিব মেসেজে তাকে আই লাভ ইউ লিখে পাঠাবে ভাবে, কিন্তু আবারও সব কেটে দেয়। এরপর দেখা যায় তারা সব বন্ধুরা মিলে ডিনারে একটা রেস্টুরেন্টে দেখা করে। তখন কল্পনা সেখানে রিফাতকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আনে। রিফাত সাকিবের সাথে দেখা করে তাকে বলতে থাকে যে কল্পনা তার কথা অনেক বলে, আর কল্পনার যখন কেউ ছিল না তখন সাকিব কিভাবে তার পাশে থেকেছে সে তাকে এটাও জানিয়েছে। সাকিব তখন এসব শুনে তাকে বলতে থাকে এখন তো রিফাতকেই তার খেয়াল রাখতে হবে। রিফাত কল্পনা ঠিক করে খেয়াল রাখবে বলে তার কাছে প্রমিস করে। এরপর দেখা যায় তারা একসাথে বসেছিল, কিন্তু হঠাৎ করেই সাকিবের অনেক খারাপ লাগতে থাকে। তাদের সামনে সে কোনোভাবে অসুস্থ হয়ে পড়তে চাচ্ছিল না, তাই কিছু কাজ আছে এই বাহানা দিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু পথে তার জন্য হাঁটা চলা করা
অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছিল, তবুও সে একা একাই যেতে থাকে। এরপর দেখানো হয় যত দিন যাচ্ছে সাকিব আরো বেশি অসুস্থ হচ্ছে। তার অসুস্থতা কল্পনাও খেয়াল করে আর তার কাছে জিজ্ঞেস করে এই ব্যাপারে, কিন্তু সাকিব তাকে বিভিন্ন মিথ্যা কথা বলে এড়িয়ে যায়। এরপর দেখা যায় কল্পনা একদিন রিফাতের সাথে দেখা করে আর তাকে জড়িয়ে ধরে কিস করে আর তার চোখের দিকে তাকিয়ে বলতে থাকে যে তার যেহেতু সামিয়ার সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তার মানে সে খুব শীঘ্রই বিয়ে করতে চায়। তো সে যদি চায় তাহলে তারা বিয়ে করে নিতে পারে। রিফাতও তখন এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলতে থাকে যে সে তো এটাই চাচ্ছিল, সে তাকে বিয়ে করবে। তারা দুজন তখন বেশ হ্যাপি হয়ে যায়। এরপর দেখা যায় তাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর রিফাত, সাকিব এবং কল্পনা একসাথে দেখা করে। সে সময় কল্পনা তাদের জন্য খাবার আনতে গেলে রিফাত তখন সাকিবকে বলতে থাকে যে সে জানে সাকিব কল্পনার অনেক ভালো বন্ধু, কিন্তু সে চাইবে বিয়ের পরে যেন সাকিব কল্পনার সাথে তেমন দেখা না করে। এই কথাটা শুনে সাকিব অনেক কষ্ট পায়, কিন্তু সে তাকে বলতে থাকে যে হ্যাঁ, সে তার জায়গা খুব ভালো করেই জানে, তাই সে যেন নিশ্চিন্ত থাকে। তখন রিফাত আবারও তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর বলতে থাকে যে কল্পনা চাচ্ছিল সাকিব যেন তার সাথে তার ওয়েডিং গাউন সিলেকশনের জন্য যায়। এমনিতেও হবু বরের বিয়ের আগে ওয়েডিং গাউন দেখা উচিত না, তাই সাকিব যেন কষ্ট করে তার সাথে যায়। সাকিব তো এতেও রাজি হয়ে যায়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। সে কল্পনার সাথে তার ওয়েডিং গাউন সিলেক্ট করতে চলে যায়। সেই সময় কল্পনা গাউন পরে বাইরে আসলে সাকিব তার দিকে এক নজরে তাকিয়ে থাকে। সে যেন মুগ্ধ হয়ে যায়। সে তো তার দিক থেকে নজরই সরাতে পারছিল না। এরপর সে নিজেকে কোনোভাবে সামলে নেয় আর বলতে থাকে যে তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এটা শুনে কল্পনা বলে যে যেহেতু রিফাত এখানে নেই, তাহলে সাকিব যেন কিছু জামা ট্রাই করে, যাতে করে তার এই গাউনের সাথে রিফাতকে কি পরলে মানাবে তা সে দেখতে পারে। সাকিব প্রথমে এটা করতেই চাচ্ছিল না, কিন্তু কল্পনা তাকে অনেক রিকোয়েস্ট করলে সে তার কথায় রাজি হয়ে যায়। এরপরই সে বেশ সুন্দর করে বর সেজে আসে। কল্পনা তো তাকে তখন অনেক বেশি কমপ্লিমেন্ট দিতে থাকে। এরপর সেখানে থাকা সেলসম্যানকে তাদের একটা ছবিও তুলে দেওয়ার জন্য বলে। এই মুহূর্তটা তার জন্য অনেক স্পেশাল। তো দেখা যায় ছবি তোলার পর কল্পনা অন্য একটা ড্রেস ট্রাই করার জন্য যায়, কিন্তু তখনই সাকিব কোনোভাবে তার ইমোশন কন্ট্রোল করতে পারছিল না, তাই সে কল্পনাকে না জানিয়েই সেখান থেকে চলে যায়। এরপর কল্পনা যখন বেরিয়ে আসে তখন তো সে কোথাও সাকিবকে দেখতে পায় না। আমরা এরপর সাকিবকে দেখতে পাই সে রাস্তা দিয়ে যেতে থাকে আর খুব কান্না করতে থাকে। তখনই সে কল্পনা করে যে কল্পনা তার কাছে এসেছে, কিন্তু মুহূর্তের মধ্যেই কল্পনা সেখান থেকে উধাও হয়ে যায় আর সাকিব সেখানেই বসে কাঁদতে থাকে। এরপর দেখানো হয় সে বাসায় চলে আসে। তখন কল্পনা তাকে বলতে থাকে যে সে তাকে না জানিয়ে কেন চলে আসলো, তার তো তাকে অন্তত বলে আসা উচিত ছিল। সাকিব তখন তাকে বলে তার ইমার্জেন্সি একটা কাজ পড়ে গিয়েছিল, তাই না জানিয়েই চলে আসতে হয়েছে। তখন কল্পনা আর কিছুই জিজ্ঞেস করে না, সে তার মতো খেতে শুরু করে দেয়। খাওয়া শেষে সে সাকিবকে বলতে থাকে যে কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে, তাই সাকিব যেন তার সাথে এসব নিয়ে একটু প্র্যাকটিস করে। সাকিব তো এতে রাজি হচ্ছিল না, কিন্তু কল্পনা অনেক রিকোয়েস্ট করলে সাকিব রাজি হয়ে যায়। এরপর তারা মিথ্যা মিথ্যা বিয়ে করতে থাকে, একে অপরকে কোল্ড ড্রিঙ্কস এর ক্যানের রিং পরিয়ে দেয়। এরপর কল্পনা বলতে থাকে যে তাদের বিয়ে হয়ে গেছে, তাদের এখন কিস করা উচিত। এটা শুনে সাকিব তার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু মাঝপথেই সে থেমে যায়। এরপর দেখানো হয় এই রিং পরে তারা তাদের ক্যামেরায় একটা ছবি তুলে নেয়। এরপর দেখা যায় কল্পনার বিয়ের দিন চলে আসে। কল্পনা তো বেশ এক্সাইটেড ছিল। সাকিব তখন কল্পনার হাত ধরে তাকে রিফাতের কাছে নিয়ে যেতে থাকে। এরপর রিফাতের হাতে তুলে দিয়ে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। এখান থেকে গল্প চলে আসে বর্তমানে। মারিয়া তখন এসব শুনে কথার কাছে জিজ্ঞেস করে যে এরপর কি হয়েছিল। অলরেডি তারা গল্পের এই পর্যন্ত জেনে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল। কথাও তখন কাঁদতে কাঁদতে তাদেরকে বাকি গল্পটুকু বলতে থাকে। আমরা দেখতে পাই সাকিব হসপিটালে ভর্তি হয়েছিল। তখন কল্পনা তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে বলতে থাকে যে সে সবকিছু অনেক আগে থেকে জানতো। তখন আমাদেরকে দেখানো হয় সাকিবের মা যেদিন মারা গিয়েছিল সেই একই দিনে কল্পনার পুরো পরিবার মারা যায়। তারা একই হসপিটালে ছিল। তখন কল্পনা সাকিবকে ডাক্তারের সাথে কথা বলতে দেখে। ডাক্তার সাকিবকে বলতে থাকে যে তার মা তার বাবা মারা যাওয়ার কষ্টে মারা গেছে আর তার বাবা লিভার ক্যান্সারে মারা গিয়েছিল, তাই সাকিবও যেন সবসময় সাবধানে থাকে আর রেগুলার যেন সে চেক আপ করে। সাকিব তখন এসব শুনে অনেক বেশি ভেঙে পড়েছিল। কল্পনা সেদিন তাকে দেখেই বুঝতে পেরে গিয়েছিল যে তাদের এক হওয়াটা ভাগ্যে লেখা আছে, তাদের দুজনেরই জীবনে কেউ নেই। তাই সে ঠিক করে যে এখন থেকে সে সাকিবের সাথেই থাকবে।
আর একে অপরের ভরসা হবে। এর জন্যই সে তার স্কুলে সেদিন সাকিবের সাথে নিজ থেকে কথা বলেছিল। আর তার সাথে বন্ধুত্ব করে তুলতে গিয়ে কখন যেন কল্পনা তাকে অনেক বেশি ভালোবেসে ফেলে। কিন্তু এই ব্যাপারে সে কখনো তাকে কিচ্ছু বলেনি, কারণ সাকিব কি চায় তা সে জানতো না। তাছাড়া সে এটা মনে করে যে সে যাকে ভালোবাসছে সে মানুষের তার ভালোবাসার কথা না জানলেও চলবে, সে শুধু তার মনে ভালোবাসা অনুভব করলেই হবে। আর তাছাড়া দূর থেকে ভালোবাসার এক অন্যরকম মজা রয়েছে। এভাবেই তারা অনেক বছর কাটিয়ে দেয়। কিন্তু একদিন যখন সাকিব তার রুমে ছিল না, তখন কল্পনা তার রুমে একটা বই নেয়ার জন্য গিয়েছিল। তবে সেখানে গিয়ে সে লুকিয়ে রাখা কিছু ওষুধ দেখতে পায়। আর এগুলো নিয়ে ফার্মাসিতে গেলে সে জানতে পারে সাকিবের অসুস্থতার কথা। তার জন্য জিনিসটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। সে চেষ্টা করছিল কোনোভাবে সাকিব যেন নিজ থেকে তাকে বলে। এজন্য সে সাকিবের কাছে তার জীবনে কি করার ইচ্ছা আছে সেই ব্যাপারেও জিজ্ঞেস করেছিল, কিন্তু সাকিব তাকে কিছুই বলে না। কল্পনা বুঝতে পারছিল না যে সাকিব কেন এই বিষয়টা তার থেকে লুকাচ্ছে। তখন সে সেদিন হসপিটালে সাকিবকে ডাক্তারের সাথে তাকে জানানোর ব্যাপারে কথা বলতে শুনে ফেলে। তখনই সে বুঝতে পারে যে সাকিব তাকে কতটা বেশি ভালোবাসে। এর জন্য সেও ঠিক করে সাকিব যেটা চায় সে সেটাই করবে। সেও সাকিবকে বুঝতে দিবে না যে এই ব্যাপারে সে জানে। তাই এরপর থেকে সে দূর থেকেই সাকিবের উপর নজর রাখতে থাকে। তাছাড়া সাকিবের যেহেতু চলে যাওয়ার আগে একটা ইচ্ছা ছিল, আর তা হলো কল্পনাকে কারো হাতে তুলে দেওয়া। আর এ কারণেই সে ইচ্ছে করে রিফাতের সাথে সম্পর্ক গড়ে তোলে। আর তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে নিজ থেকেই তাড়াতাড়ি রিফাতকে বিয়ে করার জন্য বলে। কল্পনা আরো বলতে থাকে যে সাকিব সেদিন যখন রেস্টুরেন্টে এসেছিল তখন কল্পনা ইচ্ছে করে রিফাতকে সেখানে এনেছিল, যাতে করে সাকিব অ্যাটলিস্ট জেলাস হয়ে তাকে তার মনের কথা জানিয়ে দেয়। কিন্তু সাকিব সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে কল্পনাও বাহানা করে সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। সাকিব যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন কল্পনা তার পেছনে ছিল আর ভাবছিল যে সাকিব যদি পেছন ফিরে তাকায় তাহলে সে তার কাছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরবে আর তাকে মনের সব কথা বলে ফেলবে। কিন্তু সাকিব তাকায় না, আর কল্পনারও তাকে কিছুই বলা হয় না। সাকিবকে খুশি করার জন্য সে রিফাতকে বিয়েও করে নেয়। কিন্তু তখনও সে মনে মনে সাকিবের কথাই ভাবছিল। এসব কথা শুনে তখন সাকিব আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে অনেক কান্না করতে থাকে আর কল্পনাকে বলতে থাকে যে তার অনেক বেশি ভয় করছে। সে তাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে যেতে চায় না। এরপর দেখা যায় তারা বাসায় চলে আসে। তখন কল্পনা সাকিবের হাতে তাদের সেই রিংটা পরিয়ে দেয় আর সাকিবকে বলতে থাকে যে তারা তো সেদিনই বিয়ে করে নিয়েছিল, মনে প্রাণে তারা সবসময় একসাথে থাকবে। সাকিব তখন খুব কাঁদতে কাঁদতে কল্পনাকে ধন্যবাদ জানায় আর তার কাঁধে মাথা রেখে সেখানেই চিরকালের জন্য ঘুমিয়ে যায়। কল্পনা তখন তাদের শেষ ছবি তুলে নেয়। এরপর সেও কাঁদতে কাঁদতে সাকিবকে ধন্যবাদ জানায়। গল্প ফিরে আসে বর্তমানে। মারিয়া তো অনেক কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে সে তাদের গান রিকম্পোজ করতে চায়, কিন্তু এই গানের রয়্যালটি সে কাকে দেবে। তখন সালমানার কথা তাকে জানায় যে সাকিব আর কল্পনা মিলে একটা অ্যানিমেল শেল্টারে সুপারভিশন করত। তারা সেখানে যেন পুরো টাকাটা দান করে দেয়। তারাও এতে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় মারিয়া এই গানটি গায়। এই গান কল্পনা লিখেছিল এবং মারা যাওয়ার আগে সাকিবকে দিয়ে গাইয়েছিল। এই গানের প্রতিটা লাইন তাদের ভালোবাসার কথা বলে। দেখা যায় গান গাইতে গাইতে মারিয়াও কান্না করে দেয়। তখন আমাদেরকে দেখানো হয় রিফাত এক্সিবিশনে গিয়ে সামিয়ার সাথে দেখা করে। সেখানে কল্পনা এবং সাকিবের সেই ছবিগুলো রাখা ছিল। সামিয়া সেগুলোর দিকেই তাকিয়েছিল। এরপর রিফাত তার কাছে আসে আর সে কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সাকিবের ব্যাপারে সে যখন প্রথম জেনেছিল তখন সে তাকে বোকা বলেছিল, কিন্তু আসল বোকা তো সামিয়া নিজেই ছিল, কারণ সে বুঝতে পারেনি যে ভালোবাসার মানে আসলে কতটা বেশি গভীর হতে পারে। একদিকে সাকিব চাচ্ছিল কল্পনা যেন সবসময় ভালো থাকে আর কোনোভাবে কষ্ট না পায়, আর এইদিকে কল্পনাও চাচ্ছিল যেন যাই হয়ে যাক না কেন চলে যাওয়ার আগে সে যেন সাকিবের মনের সকল ইচ্ছা পূরণ করতে পারে আর তাকে শান্তিতে আজীবনের জন্য বিশ্রাম নিতে দিতে পারে। কথা বলেই সে রিফাতকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে কল্পনাকে দেখানো হয় সাকিবকে যেখানে দাফন করা হয়েছে সে সেখানে গিয়ে ফুল দিয়ে আসে। প্রতিদিন সে এটাই করে আর এখন সে একটা কুকুরও অ্যাডপ্ট করে নিয়েছে। এর মাধ্যমে আমরা জানতে পারি যে কল্পনা আসলে সেদিন রিফাতকে বিয়ে করেনি। সাকিবের ইচ্ছে পূরণ করার জন্যই সে রিফাতকে নিয়ে বিয়ে করার নাটক করেছিল। সে কখনোই সাকিবকে ছাড়া অন্য কারোর সাথে জীবন কাটানোর কথা ভাবতেও পারেনি আর কোনোদিন পারবেও না।
আর এরপর থেকে বাকিটা জীবন সে সাকিবকেই তার হাজবেন্ড ভেবে কাটিয়ে দিবে আর তার স্মৃতি নিয়েই বেঁচে থাকবে। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।